সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যার ক্ষমতা দখল করার আইনগত ভিত্তি নাই তিনি দখল করে যত আইন করেন সংসদের 300 জনে মিলে যদি বিল করেন এটা অবৈধ, এবং যিনি এই কাজ করছেন অর্থাৎ জিয়র রহমান, মোস্তাক এবং সায়েম, তাদেরকে সুপ্রিম কোর্ট বলছেন রাষ্ট্রদ্রোহী, ফৌজদারি অপরাধকারী, চর দখলকারী, সেডিশ বলছেন তাদেরকে। কাজী এই যে 3 তারিখে কি হবে, আচ্ছা 3 তারিখে ধরুন তারা একটা ডিক্লারেশন দেবে, এই ডিক্লারেশন দেওয়ার অথরিটি ওদের কে দিয়েছে? সংবিধান প্রণয়নের অথরিটি হবে জনগণ যদি ভোট দেয়। 70 সালে কিন্তু জনগণ ভোট দিয়েছিল, প্রাদেশিক পরিষদ এবং কেন্দ্রীয় পরিষদের ভোট দেয় এই অঞ্চলের যারা, তারা একত্রিত হয়ে গণপরিষদের মিটিং এর মধ্য থেকে সংবিধান পাশ করে তারা সেখানে একটা ডিক্লারেশন দিয়েছিল, যেটা আমাদের সংবিধানের প্রথম পাতাই আছে। তো এদেরকে ভোট দিয়েছে কে? এই বাচ্চা ছেলেদের কে ভোট দিয়েছে? এই দেশে 18 কোটি মানুষ বসবাস করে, কার ভোটে ওরা এই চার্টার ঘোষণা করতে পারতেছে? এই চার্টার ঘোষণা করার এখতিয়ার তাদের নাই। নাম্বার 2 হচ্ছে ইউনূসের ক্ষমতায় থাকার পূর্তি পালন। এটা ক্ষমতায় থাকার পূর্তি পালন শব্দটা প্রপার না, বলতে হবে ক্ষমতা দখলের পূর্তি পালন। কারণ আমাদের সংবিধানে কোনোভাবে অনির্বাচিত ব্যক্তিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ নাই। যদি কেউ অধিষ্ঠিত হন তাহলে সংবিধানে যে বিধান নাই আপনি সেই বিধান করলে এটা হবে রাষ্ট্রদ্রোহিতা। ফলে ওনার অবৈধ ক্ষমতা দখল উনি যেটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করেছিলেন ওনার দেশীয় এবং বিদেশি ওস্তাদদের সাহায্যে, সেটা অবৈধ। এই জন্য 3 তারিখ, 5 তারিখ, 8 তারিখ কি হবে এটা আমার কাছে অস্পষ্ট। তবে কিছুই যে হবে না এটা আমি মনে করি। একটা বিষয় বলি, এরা প্রত্যেকেই তো মহান মহান ব্যক্তি হয়ে গেছেন। যেমন জামাত বলতেছে সব আমাদের তৈরি করা। জামাতের বড় অনুষ্ঠানে জামাতের প্রধান ডাক্তার শফিকুর রহমানকে বলা হলো জুলাই আগস্ট আন্দোলনের প্রকৃত মাস্টার মাইন্ড তিনি, উনি অস্বীকার করলেন না। আবার ডক্টর ইউনূস ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে পরিচয় করে দিলেন যে ইনি হচ্ছে মাস্টার মাইন্ড। আবার ওই দেশে থাকা অবস্থা একটা টেলিভিশন চ্যানেল ইন্টারভিউ দিয়ে এনসিপির প্রধান তিনি বললেন না 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 এটার সঙ্গে আমরা একমত না, উনি মাস্টার মাইন্ড না। আবার খায়রুল কবির খোকন বিএনপির নেতা, সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র নেতা, উনি বলছেন কিসের মাস্টার মাইন্ড? ওটা মাস্টার মাইন্ড তো তারেক রহমান, তার নির্দেশে সবকিছু হয়েছে মাস্টার মাইন্ড। আবার আর একজনে বললেন যে না না এরা কেউ মাস্টার মাইন্ড না, ওই যে ইনকলাব মঞ্চের প্রধান, ওই মাস্টার মাইন্ড হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন। এখন এরা প্রত্যেকেই মাস্টার মাইন্ড দাবি করতেছেন, প্রত্যেকেই ঘটনার নায়ক দাবি করতেছেন। আমার একটা উদাহরণ মনে পড়ে, একটা কবিতা, কবিতাটা অনেকের পরিচিত, আমি একটু পড়ি। রথযাত্রা ধুমধাম, ভক্তরা লুটায়ে পায়ে করিছে প্রণাম, রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। অর্থাৎ রথযাত্রায় রাস্তার উপর থেকে রথের মূর্তি যাচ্ছে, এখন রথ ভাবে আমি তো দেবতা, কারণ সবাই সে প্রণাম করতেছে। পথ ভাবতেছে আমার উপর থেকে রথযাত্রা যাচ্ছে, আমি তো। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, আর মূর্তি ভাবতেছে আমি দেবতা, আর অন্তর্যামী বলতেছে তোরা কেউ দেবতা না, দেবতা আমি। এই যে যারা 8 তারিখ, 5 তারিখ, 3 তারিখ করতেছে, এদের কারোই লিগাল কোনো ম্যান্ডেট নাই, এরা কেউ কিছুই না। এদের যত ঘোষণাই দিক না কেন কোনো লিগাল অথরিটি তাদের নাই, এই ঘোষণা দিয়ে তাদের নতুন কিছু সৃষ্টি করার কোনো সুযোগ নাই। আচ্ছা, এখন আমি বলি, এখন আপনি বলছেন কোনো সুযোগ নাই, কিন্তু তারা তো 1 বছর ক্ষমতায় থেকে গেছে এবং অনেক কিছুই পরিবর্তন ঘটাচ্ছে, এবং এই ক্ষেত্রে আওয়ামী লীগের কিছু করার নেই, দেখুন কিছু করার নেই না। দেশের মানুষ কিন্তু কিছু কিছু লোকদের বিভ্রান্ত করছিল, যেন উমামা ফাতেমা তাদের বৈষম্য বিরোধীর মুখপাত্র, সে বলছে আমরা প্রতারিত হয়েছিলাম। নীলা ইসরাফিল বলছেন প্রতারিত হয়েছিলাম। আজকে চট্টগ্রামের এক নেত্রী বলছে প্রতারিত হয়েছিলাম। চিত্রনায়িকা বাঁধন তিনি বলছেন যে না, এরা যে দল করবে, এরা যে উপদেষ্টা হবে, এ কথা আমাদের বলা হয়নি। আবার ওই যে ইনকলাব মঞ্চের হাদি, সে বলছে যে তখন তো এই কথা ছিল না। এখন মানুষের বিভ্রান্তি কেটে গেছে, সবাই বুঝতে পারছে এটা। কাজে আমাদের অনেক সময় মনে হইছে যে ঠিক আছে, আমাদের সম্পর্কে অনেকের অনেক ভুল ধারণা আছে, অভিযোগ আছে, মানুষ দেখুক কি আরামায় সেরা দিতে পারছে। এখন দেশের মানুষ ফুঁসে উঠছে। যারা তীব্র আওয়ামী লীগ বিরোধী গণমাধ্যমে কথা বলেন, সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক জনাব জিল্লুর রহমান,
সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ থেকে শুরু করে যারা আওয়ামী লীগ বিরোধী কথা বলতেন, এমনকি মতিউর রহমান চৌধুরী মানব জমিনের, প্রথম আলোর এডিটর, ডেইলি স্টার এডিটর, এরা সবাই মিলে এখন বলতেছে এ কোথায় আসলাম, এ কি ছিল, এর চেয়ে তো হাসিনা অনেক গুণে ভালো ছিল। দেশের মানুষ এখন ফুঁসে উঠছে। ওই যে আগ্নেয়গিরির অগ্নি উদগীরণ হওয়ার মতো অবস্থা। আমাদের দলীয় ব্যানারে করা লাগবে না, সাধারণ মানুষ ফুটে উঠছে। যেটার দৃষ্টান্ত দেখা গেছে গোপালগঞ্জে, আমাদের কোন নেতা পর্যন্ত ছিল না, সাধারণ মানুষ এমন ভাবে এড়িয়ে আসছে যে সেনাবাহিনীর কনভয়ের ভিতরে চোরের মতো ঢুকে পালিয়ে আত্মরক্ষা করতে হয়েছে এই কথিত জুলাই আন্দোলনের ব্যক্তিদের। সেখানে র্যাব, বিজিবি, পুলিশ, আর্মি দিয়েও কিছু হয় না, এখন কোথাও লোক আসে না। কাজে মানুষ কিন্তু আর মনে হয় তাদের সুযোগ দেবে না। আমার ধারণা পতনের একেবারে লাস্ট সীমানায়, খাদের কিনারে আসছে। আর আওয়ামী লীগের তো বাংলাদেশে 1/3 মানুষ নিরঙ্কুশ ভাবে আওয়ামী লীগ করে। 18 কোটি মানুষ যদি ধরি তাহলে 6 কোটি মানুষ বাংলাদেশে, আমরা কজন বিদেশে আছি, জেলেই বা কতজন আছে। মানুষ কিন্তু ফুঁসে উঠতেছে। সেদিন খুব দূরে নয় আচ্ছা, যে এই যে যারা অনেক অকর্ম কুকর্ম করতেছে তাদের আর বেশি দিন সময় আছে বলে আমার মনে হয়। আপনি মনে করেন না? আচ্ছা, আপনাকে আমি এখন একটা কথা বলি। বসুন্ধরার কোন কনভেনশন আশেপাশে নাকি আওয়ামী লীগের নেতাকর্মীরা এক হয়েছে এবং সেখানে শত শত আওয়ামী লীগ নেতাকর্মী এক হয়েছে। আবার সেখানে একজন রানিং সেনা কর্মকর্তা মেজর, সেখানে তিনি নেতৃত্ব দিয়েছেন কিভাবে যুদ্ধ করতে হবে, যুদ্ধের প্রশিক্ষণ সেখানে দিয়েছেন। এই প্রসঙ্গে আপনার কোনো বক্তব্য আছে কিনা? দেখুন, আওয়ামী লীগ এই জাতীয় কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না। আমি আওয়ামী লীগের একজন দায়িত্বশীল কর্মী হিসাবে চ্যালেঞ্জ করে বলছি, আওয়ামী লীগ কোনো অস্ত্র ট্রেনিং দেওয়া লাগে না। কারণ 1971 সালে বিশ্বখ্যাত পাকিস্তানি জাদ্রেল সশস্ত্র সেনাবাহিনীকে মোকাবেলা করছে নিরস্ত্র বাঙালিরা আওয়ামী লীগের নেতৃত্বে। কাজে আওয়ামী লীগের এই কোন মেজরে দিয়ে ট্রেনিং দেওয়ার জন্য এটা হাস্যকর কাহিনী তৈরি করা, এগুলো এমন গল্প সাজাচ্ছে, এগুলো খুব র হ্যান্ডের গল্প, স্ক্রিপ্ট ভালো করে লেখা হচ্ছে না। আওয়ামী লীগের সারা দেশের মানুষের ভিতর যে ট্রেনিং, সেটা হলো জয় বাংলা ধ্বনি, বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা, শেখ হাসিনার প্রতি আনুগত্যতা, দেশের প্রতি কমিটমেন্ট। এখানে এইটা কোনো বোকাও করে। ঢাকার মতো জায়গায় যেখানে আমার ইউনিয়ন কমিটি একটা লোক নিরাপদ না, আমি এটা কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ লোককে ট্রেনিং দেওয়া হইতেছে। এই গাল গল্প, এটা ওই যে একটা সিনেমা দেখছিলাম শাহজাদি গুলবাহার আকাশ থেকে ওড়ে, পরে শুনলাম যে এটা আরব উপন্যাসের গল্প। এইরকম গল্প রচনা করতেছে। এটা হলো আওয়ামী লীগ সম্পর্কে মানুষকে একটা বিভ্রান্তিকর ধারণা দেওয়ার জন্য। এর সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততা নেই। আওয়ামী লীগের কোন নেতা কর্মী এই জাতীয় কোনো ট্রেনিং এ যাচ্ছে না। আমাদের ট্রেনিং আমাদের বিশ্বাস, আমাদের ট্রেনিং আমাদের ভালোবাসা। জি, জি, আরেকটা কথা বলি। কিছু, কিছু পত্র-পত্রিকা টুকটাক দেখেছি। পত্র-পত্রিকা তো সেভাবে আসে না। সোশ্যাল মিডিয়ায় যেগুলো আলোচনা হচ্ছে যে, সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মী বা মন্ত্রী পর্যায়ে যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে ঢাকায় আনা হচ্ছে। কোন প্রকার কি এক ধরনের গুজব চতুর্দিকে ছড়াচ্ছে। এই বিষয়টার সম্পর্কে আসলে কতটুকু জানেন? কেন আনা হচ্ছে? আপনার কোন ধারণা আছে? বা কেন দেখুন, আনা আমার হয়েছে? কোনো ধারণা নাই, তবে অনুমানটা আছে। কারণ এই সেই দেশ যে দেশে বঙ্গবন্ধুর মতো মহান ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হয়, যিনি বঙ্গভবনে না থেকে ওই ধানমন্ডির অর্ডিনারি বাড়িতে থাকতেন। এই সেই দেশ যে দেশে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে প্রকাশ্যে বিরোধী দলীয় নেত্রীকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড নিক্ষেপ করে 23 জনকে মেরে ফেলে। এই সেই দেশ যেখানে একসঙ্গে 63টি জেলায় বোমা নিক্ষেপ করা হয়। এটা সেই দেশ যে খুনিদের জেলখানার থেকে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর নির্বিচারে ছেড়ে দেওয়া হচ্ছে। এই সেই দেশ যেখানে 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে খুনের পরে 31শে ডিসেম্বর জেলখানার গেট খুলে দিয়ে সবাইকে বের করে দেওয়া হয়েছিল। এই সেই দেশ যেখানে 3রা নভেম্বর 1975-এ জেলখানায় জাতীয় নেতাদের হত্যা করা হয়েছিল। কাজী এদেশে এদের দ্বারা অবিশ্বাস্য কিছু না। হরকাতুল জিহাদের নেতাদের যখন মুক্তি দিয়ে দিতে পারে, তখন জেলের ভিতরে যে কোনো অজুহাতে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে খুন করে ফেলতে পারে, এটা অস্বাভাবিক না। তবে এই ঘটনায় যদি কেউ জড়িত হন, তাদের জন্য ওয়ার্নিং, পৃথিবীর কোনো জায়গায় গিয়ে রক্ষা পাবেন না তারা। তার মানে এই ধরনের কিছু ঘটনা ঘটতে যাচ্ছে এরকম কোন ঘটতেই পারে আশঙ্কা না, আছে? নট আনলাইকলি হতেই পারে। আচ্ছা, এখন আরেকটা কথা বলি। বাংলাদেশ ইউরোপ একটা মন্তব্য করেছেন তিনি যে, নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদ অনুযায়ী আগামী নির্বাচন হবে। এই যে বাংলাদেশ ইউরোপ, তিনি বলছেন ইসমাইল ভাই জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে। নাহিদ ইসলাম, তাহলে সংবিধানের কি হবে? সমর রেজাউল করিম সাহেবকে
জিজ্ঞাসা করেন এটা আইনটা কি। আচ্ছা, এখন যে বলছে জুলাই সনদ অনুযায়ী আগামী নির্বাচন হতে হবে, আজকের পত্রিকায় দেখেছি উনিও বলেছেন ভালো, ধন্যবাদ আপনাকে বাংলাদেশে ইউরোপ। সেটি হচ্ছে তাহলে এতদিন যে আলোচনা সমালোচনা 11 মাস যাবৎ চললো, এগুলোর কি হবে? আপনি একটু এই সম্পর্কে আইনি ব্যাখ্যা কি প্লিজ? ফলাফল তো কিছু বের হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এই যারা ক্ষমতায় আছেন, ডক্টর ইউনূস, তারপর তার পরিষদ, সেনাবাহিনী প্রধান, র্যাব প্রধান, বিজিবি প্রধান, সচিবরা, পুলিশ প্রধান, সবাইকে তো শপথ যাদের নিতে হয়, তারা শপথ নেছেন যে বাংলাদেশের সংবিধানকে প্রোটেক্ট এবং প্রিজার্ভ করব, এই সংবিধানকে মানব। এই সংবিধানের ঊর্ধ্বে বাংলাদেশে কোনো আইন নাই। এই সংবিধানের বাইরে গিয়ে জুলাই প্রোক্লামেশন বলেন, অগস্ট প্রোক্লামেশন বলেন, আর সারা বছরের প্রোক্লামেশন বলেন, ডক্টর ইউনূস প্রোক্লামেশন বলেন, কোনোটাকে সুপারসিড করতে পারবে না লকে। আমাদের ল যেটা, এটাকে সুপারসিড করার কোনো সুযোগ নাই। ফলে ওই প্রোক্লামেশন অনুযায়ী ইলেকশন হবে, এটা ভাবার কোনো কারণ নাই। ইলেকশন না দিয়েও তো অনেক অবৈধ দখল করে থাকেন না। জিয়াউর রহমান ক্ষমতায় এসে অবৈধ দখল করে হ্যাঁ না করছিলেন না? এরশাদ সাহেব এসে মার্শাল্লাহ জারি করেন নাই? মোস্তাক সাহেব থাকেন নাই? ক্ষমতায় থাকার চেষ্টা করতে পারেন যতক্ষণ অস্ত্র হাতে আছে, কিন্তু এটা যে অনন্তকাল থাকা যায় না, এটা প্রমাণিত সত্য। অতএব যা কিছু বাংলাদেশে হবে, সেটার লিগালিটি হচ্ছে সংবিধান সম্মত উপায়ে হতে হবে, এর বাইরে আর কোনো কিছু করার নাই। করার নাই। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দর্শক মন্ডলীর কিছু মতামত নিয়ে এস এম মঞ্জু, এটা হলো সম্পূর্ণ মিথ্যা গুজব নাটক ইউনূসের আরেকটা মেটিকুলাস ডিজাইন। জি, ধন্যবাদ আপনাকে মোহাম্মদ মঞ্জু। মেহেদী মানিক তিনি বলছেন কষ্ট শুধু আমাদের মতো তৃণমূলের কর্মীদের, আজকের এই পরিস্থিতির জন্য আমাদের নেতারা দায়ী। এই সম্পর্কে আপনার একটু বক্তব্য শুনতে চাইবেন। নেক্সট হচ্ছে এস কে আকাশ মিয়া, চাঁদাবাজ সনদ চাই। আচ্ছা, চাঁদাবাজি হচ্ছে দেশে ব্যাপকভাবে। হ্যাঁ, মিজান সরকার, আর করিস না, জুলাই জুলাই এবার হবে গণধোলাই ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রক্তাক্ত বাংলাদেশ যাত্রা রঙ্গমঞ্চে মেজর সাদেক আলী, চিত্রনাট্য রচনা ইউনূস, বিপদে পড়লেই ইউনূসের নতুন নাটক মুক্তি পায়। জি, ধন্যবাদ আপনাকে। রাফিয়া আক্তার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। ইনফোস্টার, বিএনপি যে এত কাপুরুষের মতো দেশদ্রোহী যা ইচ্ছা তাই করতে দিচ্ছে, তাদের ভবিষ্যৎ কি? আচ্ছা, এই আরেকটা প্রশ্ন। আচ্ছা, আর আপনাদের মতো 70-80% সমর্থন, আপনাদের তো 70-80% সমর্থন, তো তোরা বোরা পাহাড়ের গুহায় লুকাইয়া থাকা, কথা না বলে দেশে আসেন। আচ্ছা মুন্না, তুমি কমেন্টস গুলো দেখাতে থাকো। গুজব ছড়িয়ে ইউনূস ঠিক থাকতে চাইছে। জি, নাইম এন্টারটেনমেন্ট। একটা প্রশ্ন, সেটা হচ্ছে তৃণমূলের ব্যাপারে আপনাদের কোনো উদ্যোগ নাকি খুব কম, যেভাবে হওয়ার কথা ছিল তার চেয়ে নাকি অনেক কম। দ্বিতীয় কথা হচ্ছে বিএনপি কি ভুল করছে কিনা, ওই ধরনের একটা প্রশ্ন আসছে। আরেকটি হচ্ছে 70-80% যদি আপনাদের সমর্থক হয়, আপনারা মাঠে আসছেন না কেন? জি প্লিজ। দেখুন, আমাদের দেশের যে বিপুল পরিমাণ মানুষের সমর্থন আছে, সেই সমর্থনটা মানুষের ভালোবাসা। এই জায়গায় আমাদের যেভাবে নির্মম ভাবে যেখানে পায় মবের মাধ্যমে মেরে ফেলা হয়, 245 জন 75 জন মানুষকে রাস্তাঘাটে পিটিয়ে মারা হয়েছে, এবং এর কোনো বিচার হবে না। বিপুল পরিমাণ পুলিশকে মেরে ফেলা হয়েছে, এর কোনো বিচার হবে না। আপনারা কি চান যে আমাদের মবের ভিতর ধরে মেরে ফেলুক? আমাদের দেশে তো কোনো এখন আইন নাই, কোনো প্রশাসন নাই। কোর্টে যাব, কোর্টের ভিতরে সাবেক আইনমন্ত্রীকে, সাবেক তথ্যমন্ত্রীকে কোর্টের ভিতরে মারতেছে। লয়ার এনগেজ করব, লয়ারকে জেলে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় দেশের ভিতরে আমরা কিভাবে কাজ করব? তবে আমরা সুসংগঠিত হচ্ছি, করব। দ্বিতীয় হচ্ছে, আমাদের তৃণমূলের কর্মীদের বলবো, এটা একটি ষড়যন্ত্রের শিকার আমরা সবাই, তৃণমূলের কর্মীরা সহ আমরা সবাই। বঙ্গবন্ধু ভবনকে উড়িয়ে দেওয়া, গুড়িয়ে দেওয়া, এর চেয়ে ক্ষতি বাঙালি জাতির ইতিহাস আর কিছু নাই। বঙ্গবন্ধু কন্যার স্বামীর বাড়ি সুধাসদন, সেটাকে লুট করে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমার ভাইদের বাড়িঘর লুটপাট করে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, গাছের পাতাটা পর্যন্ত নাই। কাজী যারা আমরা আওয়ামী লীগ করি, তাদের উপর প্রতিশোধ, 71-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়া হচ্ছে এগুলি। কাজে একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, অন্ধকার চিরস্থায়ী না। আমরা সবাই বিপদাপন্ন, এই বিপদ ইনশাল্লাহ কেটে যাবে। অন্ধকার চিরস্থায়ী না, এই বিপদ ইনশাল্লাহ কেটে যাবে। আমি সূর্য ইসমাইল ভাই স্যারের কাছে প্রশ্ন, আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা কি? কিছুটা তিনি বলেছেন এই বিপদ কেটে যাবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, প্রথম কথা হচ্ছে সেটি। জি, আবু নাসের, বিনা ভোটের মন্ত্রীরা কি লজ্জা হবে? একটু লজ্জা হবে না এই রাতের ভোটের মন্ত্রী? ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ নুরা আলম তালুকদার, আওয়ামী লীগ
এর কি করণীয় কি? আওয়ামী লীগের করণীয় কি? ঐক্যবদ্ধ আলমাস সরকার, সাকিব, কিশোর গ্যাংরা কখনোই সংবিধান বাতিল করতে পারবে না। ধন্যবাদ আপনাকে। আর ঠিক আছে। আমরা দর্শক মণ্ডলী আপনারা অনেকে যুক্ত হয়েছেন। আমরা সবগুলো কমেন্টস পড়তে পারিনি। তবে আমরা দেখানোর চেষ্টা করছি। মুন্না এর পরের কমেন্টস অনেকে আবার অনেক বেশ বিষাক্ত কমেন্টস করেন যেগুলো পড়া যায় না, বাংলা ডিকশনারিতে নাই, বাংলার অভিধানে নাই। সেগুলো একটু সমস্যা। সশস্ত্র সংগ্রামের বিকল্প কি? আচ্ছা, কি বিকল্প? হ্যাঁ, সঞ্জয় তালুকদার এই হাসনাত কইছিল না, কইছে দেখা না দিলে বন্ধু কথা কইও না। সেদিন তো গোপালগঞ্জে দেখা দিছিল। পালাইলি কেন? আচ্ছা, এরা পালাইছে কেন সেটা তো আমরা জানি না। তারা সেনাবাহিনীর অধীনে পালিয়েছে। এই মুহূর্তে শেখ হাসিনার সরকার বারবার দরকার। মাননীয় জি, ইসলাম, দেশের মানুষ প্রচন্ড মানসিক অশান্তিতে আছে। এই দেশের মানুষ প্রচন্ড মানসিক অশান্তিতে আছে। এটা সত্য। দেশের প্রত্যেকটা মানুষ কিন্তু এই বাংলাদেশে প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্তে মানে ৫ মিনিট ১০ মিনিট পরপর নতুন ঘটনা ঘটছে। সেইসব ঘটনা নিয়ে মানুষ উদ্বিগ্ন, নিশ্চিন্তে ঘুমাতে পারছে না, পড়ালেখা নিয়ে চিন্তা করতে পারছে না, ভালো কাজের কোনো চিন্তা করতে পারছে না, অফিসে যেতে পারছে না। যাচ্ছে, মনে কিন্তু নানান ধরনের চিন্তা, কি হবে, কি হচ্ছে, বাংলাদেশের রাস্তায় বের হলে তারা নিরাপদ কিনা। এই টোটাল বিষয়টা নিয়ে একটু কনক্লুশন আপনার কাছে শুনতে চাই। এই যে একটা উদ্ভূত পরিস্থিতির মধ্যে মানুষ আছে, যেই পরিস্থিতি কারো কাঙ্ক্ষিত ছিল না, সেই পরিস্থিতির মধ্যে মানুষকে বসবাস করতে হচ্ছে। আপনার কনক্লুডিং ডায়ালগ একটু শুনতে চাই, তারপর আমরা দেখুন শেষ করে দিব। দেখুন একজন আপনার দর্শক শ্রোতা বলছেন যে বিনা ভোটের এমপিরা, আমি তাকে একটু মনে করে দিই যে কনস্টিটিউশনাল প্রসেসে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনকে একসেপ্ট করি পার্লামেন্টে বিএনপিও গেছে, জাসদ গেছে, ওয়ার্কার্স পার্টি গেছে, গণফোরাম গেছে, অর্থাৎ ডক্টর কামালের নেতৃত্বাধীন যে জোট ছিল সেই জোটের নেতারাও গেছে। কাজে বিনা ভোটের এমপি এই কথা বলা ঠিক না। তাদেরকে একটু মনে করে দিই যে বিচারপতি রৌফ প্রধান নির্বাচন কমিশনার থাকা অবস্থায় মাগুরা কেলেঙ্কারির মতো জঘন্যতম ঘটনা ঘটেছিল। মোসাদ্দেক আলী ফালুকে ঢাকায় নির্বাচিত করার জন্য বাইরে থেকে ট্রাক ভর্তি লোক আনা হয়েছিল। কোন লোক ভোট না দেওয়া সত্ত্বেও ৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল। জিয়াউর রহমান ভোট ছাড়া ক্ষমতায় এসে ১০২% ভোট নিজেকে কাস্ট করে নিজেকেই নিজে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন। এবং জেনারেল জিয়াউর এরশাদও ক্ষমতা এসে একই ঘটনা ঘটিয়েছিলেন। আওয়ামী লীগ কিন্তু কোনোদিন সামরিক শাসন জারি করে ক্ষমতায় আসেনি, অবৈধ উপায়ে ক্যান্টনমেন্টের ভিতর থেকে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ গণতান্ত্রিক রাজনৈতিক ধারাবাহিকতায় ১৯৪৯ সাল থেকে দীর্ঘ ধারাবাহিকতায় বাঙালি জাতির ইতিহাসের যা কিছু গৌরবময় অর্জন সব আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে। আমি সেই দলকে রিপ্রেজেন্ট করি, সেই দলের একজন কর্মী। আর দেশের ভিতরে তো চরম অশান্তি, আইন শৃঙ্খলা নাই, প্রশাসন নাই, বিচার বিভাগ নাই, ভয়াবহ নৈরাজ্য। এই নৈরাজ্যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন যে এখন এদের এক্সিটের সময় এসে গেছে, অর্থাৎ খাদের কিনারে এসে পড়েছে, মানুষকে রুখে দাঁড়াতে হবে। এখন সময় এসেছে এদেরকে শুধু না বলা না, এদেরকে প্রতিরোধ করার জন্য সম্মিলিতভাবে আমাদের ঐক্যবদ্ধ হবার।